ফুরিয়ে গেল পৌষের দিন, কৌতূহলী ভোরের আলো কুয়াশার আবরণ দিলে সরিয়ে। হঠাৎ দেখি শিশিরে ভেজা বাতাবি গাছে ধরেছে কচি পাতা, সে যেন আপনি বিস্মিত। একদিন তমসার কুলে বাল্মীকি আপনার প্রথম নিঃসাহসিত ছন্দে চকিত হয়েছিলেন নিজে, তেমনি দেখলে মোকে। অনেক দিনকার নিঃশব্দ অবহেলা থেকে অরুণ আলোতে অকুণ্ঠিত বাণী এনেছে এ কয়টি কিশলয়। সে যেন সেই একটুখানি কথা তুমি বলতে পারতে, কিন্তু না বলে গিয়েছ চলে। সেদিন বসন্ত ছিল অনতি দূরে, তোমার আমার মাঝখানে ছিল আধ চেনার যবনিকা। কেঁপে উঠল সেটা মাঝে মাঝে, মাঝে মাঝে তার একটা কোণ গেল উড়ে। দুরন্ত হয়ে উঠল দক্ষিণ বাতাস, তবু সরাতে পারেনি অন্তরাল। উচ্ছৃঙ্খল অবকাশ ঘটল না, ঘণ্টা গেল বেজে। সায়াহ্নে তুমি চলে গেলে অব্যক্তের অনন্ত লোকে। রবীন্দ্রনাথ ঠাকুর। ফুরিয়ে গেল পৌষের দিন। পৌষের শেষ দিকটায় আছি, যেটাকে আমরা বলছি আছি এখন প্রায় মাঘ মাসের শুরুটা হয়ে গেল। আর এই সময়টাতে শীত এবং রোদের একটা টালমাটাল খেলা চলে। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাই সকাল 24-এ। আজ শনিবার 4 মাঘ 1431 বঙ্গাব্দ, 18 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা ভোনা। আজ সকাল 24-এর কবিতার পরপরই পত্রিকার খবরের শিরোনামগুলো দেখব। প্রথমেই সমকাল, অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস। চলুন জানা যাক সমকালে আজকে কি কি সংবাদ শিরোনাম প্রধান শিরোনাম হিসেবে রয়েছে। ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে 2 যুগ, 15 বছরে 1,33,000 কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট। বলা হচ্ছে অসম চুক্তি থেকে বেরিয়ে আসা কঠিন, আওয়ামী লীগের ব্যবসায়ীদের পকেটে মুনাফা এবং জাতীয় কমিটি কাজ করছে বিদ্যুৎ খাতের অনিয়ম খতিয়ে দেখতে। তার পাশে একটি দুর্ঘটনার খবর, যেটি গতকাল থেকে আমরা জানতে পারি। রাজধানীর হাজারীবাগের ট্যানারি কাঁচাবাজার এলাকায় শুক্রবার 7তলা ভবনের 5 তলায় চামড়ার গুদামে আগুন লাগে। ইনসার্টে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি সেই আগুন লাগার ছবি। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 4.1%। রাজনৈতিক অস্থিরতা, নীতি অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়াই হচ্ছে এর বড় কারণ। পুলিশের সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। বিচারক নিয়োগ হবে সুপ্রিম কাউন্সিল গণবিজ্ঞপ্তি। অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। কাউন্সিলে থাকবেন একজন চেয়ারম্যান, 7 জন সদস্য। বয়স হতে হবে 45 বছর। প্রাধান্য পাবে দক্ষতা, সততা। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ। বিবিএস-এর জরিপ বলছে বিএনপি সহ বেশিরভাগ দল আগে জাতীয় নির্বাচন চায়। জাতীয় নাগরিক কমিটি সহ কিছু সংগঠন ও দল আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে।
আমরা ইনসার্টে এখানে একটি বড় ছবি দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিতে একমত হওয়ার পরও গাজায় নৃশংসতা থামায়নি ইসরায়েল। মৃত্যু, ক্ষুধা, তৃষ্ণা সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতিতে রয়েছেন উপত্যকাটির বাসিন্দারা। দাতব্য সংস্থার বিতরণ করা রান্না খাবার সংগ্রহ করতে দেখা যায় তাদের। এটি গতকাল দক্ষিণ গাজার খান ইউনিসে থেকে তোলা একটি ছবি। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, মূল্যস্ফীতিও ভোগাবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামতে পারে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমেছে, বাংলাদেশে এখনো কমেনি। এই সরকার যে আলাদা সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে, বলল গণতান্ত্রিক অধিকার কমিটি। আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও সংক্ষুব্ধ ছাত্র জনতার ওপর পুলিশি হামলার বিরুদ্ধে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ। এবং 8,000 কোটি টাকা খরচ, তবু মুক্তি পায়নি চট্টগ্রামবাসী। জলাবদ্ধতার 4 প্রকল্পগুলো শেষ মুহূর্তে এসে 26 সমস্যা চিহ্নিত। সমাধানে বিশেষ উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। কালের কণ্ঠ পড়ছে এবারে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা শেষ হলে হল থেকে বেরিয়ে আসছেন শিক্ষার্থীরা। হলের সামনে তখনও অপেক্ষায় অভিভাবকরা। এটি গতকাল বেইলি রোড এলাকা থেকে তোলা একটি ছবি। আর রাজনৈতিক বিশ্লেষকদের মত, বলা হচ্ছে শুধু আইন করে রাজনৈতিক ধারা বদলানো কঠিন হয়ে পড়বে। সংস্কারে ঐকমত্যে জোর ইইউ এর, মানবাধিকারে গুরুত্ব যুক্তরাষ্ট্রের। স্বাধীন পুলিশ কমিশনের সংসদ সদস্যদের না রাখায় মত। এদিকে চাল উৎপাদনের হিসাবে গড়মিল দেখা দিয়েছে। গত বছরের তুলনায় চালের মজুদ কম প্রায় 6 লাখ টন। কাগজের কারসাজিতে 1100 কোটি টাকার লুটপাট। পিরোজপুরে এলজিইডিতে ভয়াবহ দুর্নীতি। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা। ডক্টর জাহিদ হোসেন বলছেন, আগামী দিনের রাজনীতি কোন দিকে যায় তা নিয়ে এখনো অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। সামষ্টিক অর্থনীতি এখনো স্থিতিশীল নয়। মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু। মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারি। 5 ঝুঁকিতে বাংলাদেশ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন। এবং জামায়াতে আমির বলছেন, ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বলে জাতিকে বিভক্ত করেছিল। সর্বশেষ পত্রিকা পড়ছি দৈনিক যুগান্তর। সত্যের সন্ধানে নির্ভীক। হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন। শাপলা চত্বরে হেফাজত দমন, অপারেশন ফ্ল্যাশ আউট। গভীর রাতে অভিযান চালাতে বসে রুদ্ধদ্বার বৈঠক। হাসিনার বার্তা নিয়ে আসেন সৈয়দ আশরাফ। রাজনীতিতে এসেই বদলে যায় ভাগ্য, টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক মন্ত্রী ফরহাদ। প্রশাসনে নিয়োগ বদলি প্রমোশন ছিল অবৈধ আয়ের প্রধান মাধ্যম। দ্রুতই আসছে নতুন দল, গুরুত্ব পাচ্ছেন তরুণ সাবেক আমলা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এবং বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে সংকট আরও বাড়বে। এই ছিল আজকের প্রধান সংবাদ শিরোনাম। এবারে দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে চাই। বলা হচ্ছে যে বাংলাদেশের মূল্যস্ফীতি কমবে পাকিস্তান কিংবা ভারতের মতোই। সকালের বাজার পরিস্থিতি জানবো আজ, দ্রব্যমূল্যের পরিস্থিতি জানবো। ভোলা থেকে সরাসরি যুক্ত করছি আমাদের সহকর্মী আদিল হোসেন তপুকে। তপু, শুভ সকাল আপনাকে। শীতের সকালে সবজি বাজার এবং দরদাম সবকিছুই আপনার কাছ থেকে জানতে চাই। ভোলায় কি অবস্থা? তাসনুবা, শুভ সকাল। আমি এই মুহূর্তে আছি ভোলার নতুন বাজারের যে পাইকারি মার্কেট, এই মার্কেটে কিন্তু বলা যায় শীতের সবজির একদম সরবরাহ দেখা যায়। সকাল থেকেই কিন্তু এই পাইকারি মার্কেটে একরকম জমে উঠেছে। জেলার সহ জেলার বাহিরের বিভিন্ন জায়গা থেকে ফুলকপি, বাঁধাকপি,
থেকে শুরু করে শসা, চিচিঙ্গা, লাউ, বেগুন, টমেটোর একরকম সমারোহ। বলা যায় যে শীতের যেই মানুষের যে চাহিদা, যে শীতের সবজি, সেটি এখানে প্রচুর পরিমাণ সবজি উঠেছে এবং সেগুলো এখান থেকেই বাজারের বিভিন্ন ক্রেতারা কিন্তু তারা এখান থেকে ডাকের মাধ্যমে কিনে সেগুলো তারা বিভিন্ন বাজারে বিক্রি করবেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই সবজিগুলো ভোলার বিভিন্ন চর অঞ্চলে উৎপাদিত হয়েছে। সেগুলো তারা এখানে যারা মূলত খেতে উৎপাদন করে তারা সেগুলো এখানে নিয়ে আসছেন বিক্রি করার জন্য। এবং ভোলায় যদি আমরা এই সবজির দামের কথাগুলো বলি, যেই সবজির দাম কিন্তু বেশ কতদিন আগেও কিন্তু অনেক বেশি দাম ছিল, সেটি নিয়ে ক্রেতাদের একরকম ক্ষোভ ছিল, কিন্তু সেটি কিন্তু এই শীতের মৌসুমে এসে কিন্তু একরকম পড়ে গেছেন। সেই ক্ষেত্রে ক্রেতারাও কিন্তু এটা নিয়ে একটু হতাশার মধ্যে আছেন। আমরা একটু ক্রেতাদেরকে আপনার এখানে যে সবজিগুলো আছেন কি রকম দাম বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে শীতের সবজিগুলোর দাম বাজারে কি রকম দামে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বলবো, কৃষকের কোনো টাকা পাইতেছে না, ব্যাপারী কোনো টাকা পাইতেছে না, মালান না বিক্রি করতে পারতেছি না। দাম একদম সবজির কম, সবজির কোনো দাম নাই, বিক্রি নাই, অনেক মাল ফালা দিতেছি। তারপরে কৃষক মনে করেন টাকা পাইতেছে না, কোনো টাকাই পাইতেছে না, গাড়ি ভাড়াও দিতে পারতেছি না। ওই তো পাতাকপি 10 টাকা থেকে 12 টাকা, ফুলকপি 12 টাকা, টমেটো 20 টাকা থেকে 22 টাকা, কোনো মাল বেচা কিনা নাই, পাইকার পত্র খুব কম, যার জন্য কৃষক কোনোটা পাইতেছে না। আমরা শুনছিলাম, আমরা এখানে একজন ব্যবসায়ীর কাছ থেকে শুনলাম, তারা বলছিলেন তারা আসলে দাম পড়ে যাওয়ার কারণে কিন্তু ক্রেতারা একরকম হতাশ, তবে যারা ক্রেতা তারা খুশি এবং বিক্রেতারা একটু কিছুটা হতাশার মধ্যে রয়েছে। তো ভোলার সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা ভোলা থেকে আদিল হোসেন তপুকে যুক্ত করেছিলাম এবং জানছিলাম বাজার মূল্য, দ্রব্যমূল্যের পরিস্থিতি। এবারে চলুন জেনে আসা যাক সারা দেশের আবহাওয়া বার্তায় কি রয়েছে। চলুন দেখে আসি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিচ্ছি আজ সারা দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 25.8, সর্বনিম্ন 12.8। রংপুরে সর্বোচ্চ 23.2, সর্বনিম্ন 15.5। ময়মনসিংহে সর্বোচ্চ 28, সর্বনিম্ন 14.3। সিলেটে সর্বোচ্চ 28.7, সর্বনিম্ন 14.9। চট্টগ্রামে সর্বোচ্চ 29.6, সর্বনিম্ন 17.2। খুলনায় সর্বোচ্চ 26.5, সর্বনিম্ন 15.2। বরিশালে সর্বোচ্চ 28.4, সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 11.3 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 31.3 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল পর্যন্ত কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানছিলাম আবহাওয়ার পরিস্থিতি। গতকাল ছিল ছুটির দিন, আজকেও ছুটির দিন। এই শীতে পর্যটনের ভরা মৌসুম, পর্যটকদের পদচারণায় ব্যস্ত সারা দেশের ট্যুরিস্ট স্পটগুলো। চলুন জানা যাক পর্যটনের খাগড়াছড়ির খবর। যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। মানিক, শুভ সকাল আপনাকে। এমনিতেই শীতের সময় ট্যুরিস্টের আনাগোনা থাকে বেশি পর্যটক যে স্পটগুলোতে। খাগড়াছড়িতে এখন কি পরিমাণ পর্যটকের আনাগোনা চলছে? শুভ সকাল। আপনি যেমন বলছিলেন এবং সাথে পর্যটকদের যে পদচারণা সেটি কিন্তু সপ্তাহের ছুটির দিন, সপ্তাহের ছুটির দিনকে ঘিরে কিন্তু খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকরা কিন্তু এখন কিছুক্ষণ পর এই সাজেকের দিকে যাবেন। তারা খাগড়াছড়ি শহরে অবস্থান করছে এবং খাগড়াছড়ি শহর থেকে যে এসকর্টের মাধ্যমে যাওয়ার জন্য যে একটি প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করে তারা কিন্তু সাজেকের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং যারা সাজেক থেকে ফিরবেন তারা কিন্তু খাগড়াছড়িতে ফিরে এসে তারা খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র যেগুলো রয়েছে, বিশেষ করে আলোটিলা, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক, সেখানে কিন্তু তারা
বিকেল কিংবা সন্ধ্যার সময়টুকু তারা কিন্তু সেখানে অতিবাহিত করেন। তবে এখন আমরা দেখেছি যে নভেম্বরের পর থেকে আপনি জানেন যে অক্টোবর পুরো মাস জুড়ে কিন্তু খাগড়াছড়িতে পর্যটনের একটি অচল অবস্থা ছিল, সেটি কিন্তু নভেম্বর থেকে কেটে যায় এবং নভেম্বর থেকেই খাগড়াছড়িতে এবং সাজেকে পর্যটকরা কিন্তু ছুটে আসেন, তারা কিন্তু তাদের বিনোদনের সময় কাটানোর জন্য এবং তাদের যে প্রকৃতির সান্নিধ্যের জন্য তারা কিন্তু ছুটে আসেন। এবং নভেম্বর থেকে আমরা দেখেছি এখনো পর্যন্ত খাগড়াছড়িতে কিন্তু পর্যটকরা আসছেন, এসে কিন্তু তারা তাদের যে সময়টুকু তারা কিন্তু উপভোগের চেষ্টা করছেন। তবে এখন যেহেতু স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে, সে কারণে কিন্তু পর্যটক কিছুটা কমে আসতে শুরু করেছে এবং যারা পর্যটন সংশ্লিষ্টরা রয়েছে তারা বলছেন তারা ডিসেম্বরের শেষ পর্যন্ত এবং জানুয়ারির যে 31 সেই সময় পর্যন্ত তারা কিন্তু ভালো একদম সাড়া পেয়েছেন। তবে এখন সাপ্তাহিক তবে তারা আশা করছেন যে তারা যে সাপ্তাহিক ছুটির দিনগুলো এবং অন্যান্য সময় কিন্তু তারা কিন্তু পর্যটকদের সাড়া পাবেন। এবং সব মিলে বলা চলে যে যেহেতু এবারে শীত মৌসুমটা থেকে অনুকূল পরিবেশ বিরাজ করছে খাগড়াছড়িতে কিন্তু, এবং সাথে কি আসার লোক পর্যটক এসেছেন এবং পর্যটকদের আকর্ষণের জন্য এখানে কিন্তু খাগড়াছড়ি মার্কেট মানিক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সারা দেশের পর্যটনের খবরাখবর জানাচ্ছিলাম, টুরিস্ট স্পটগুলো সম্পর্কে জানাচ্ছিলাম, খাগড়াছড়িতে কী পরিমাণ পর্যটকের আনাগোনা চলছে তাই জানছিলাম এতক্ষণ। এখন থেকে দেশের বাইরে যেতে হলে আগে থেকেই ভাবতে হবে কোথাও যাওয়া যাবে আর কোথায় যাওয়া যাবে না। কেননা ট্যুরিস্ট ভিসা নিয়ে দেশের বাইরে গিয়ে থেকে যাওয়ার প্রবণতায় বাংলাদেশিদের জন্য অনেক দেশে যাওয়ার সুযোগ এখন বন্ধ হওয়ার পথে। যদিও আলোচনা ছাড়া হুট করে ভিসা বন্ধের পক্ষে নন ট্যুর অপারেটররা, বলছেন অনিয়ম রুখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগের। সাদ বিন শফিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। রিসেন্টলি সবচেয়ে বেশি নষ্ট করতেছে জাপানের ভিসাটা। বছরে দু একবার ছুটি ছাটায় দেশের বাইরে ঘুরে বেড়াতে যারা পছন্দ করেন, বিজ্ঞাপনী সংস্থায় কাজ করা জুনায়েদ তাদের একজন। বলছিলেন ঘুরতে যাওয়া নিয়ে তার সাম্প্রতিক ভোগান্তির কথা। এম্বাসিকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে যে আমরা আসলে রিয়েল ট্রাভেলার। তখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রমাণপত্র দিতে হচ্ছে তাদেরকে। ইভেন কিছু কিছু ভিসা এজেন্সি বা হচ্ছে কিছু কিছু এম্বাসি আছে, তারা হচ্ছে ভিডিও কলে অফিস দেখতে যাচ্ছে। ট্রাভেলার সেজে বিভিন্ন দেশগুলোতে যে অবৈধভাবে বসবাস করছে, অবৈধভাবে চাকরি করছে, এই জন্য তাদের জন্য আমরা ভুক্তভোগী হচ্ছি। গেল কয়েক বছরে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বন্ধ বা সীমিত হয়েছে বেশ কিছু দেশের দরজা। এ তালিকায় আছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া সহ মধ্য এশিয়ার একাধিক দেশ। তালিকার সর্বশেষ সংযোজন ভিয়েতনাম। এ খাত সংশ্লিষ্টরা মনে করেন পর্যটনের নামে এক শ্রেণীর অসাধু চক্রের আদম ব্যবসা এই পরিস্থিতির জন্য দায়ী। অভিযোগ আছে সরকারও তেমন মনোযোগী না এই বিষয়ে। অসৎ উদ্দেশ্যে আপনার ট্যুরিজমের নাম দিয়ে লোক পাঠিয়ে দিল, কিন্তু সেই লোক গিয়ে আর ফেরত আসলো না, তখন কিন্তু ওইসব কান্ট্রির খুবই নেগেটিভ ইম্প্যাক্ট হয় বাংলাদেশের প্রতি। তখন যারা জেনুইন ট্রাভেলার তারা গিয়ে আলটিমেটলি এটার সাফারার হয়। তারা যখন অ্যাপ্লাই করে ভিসা তখন পায় না। যখন এই ওভারস্টে বা অ্যাবসকন্ডিং হচ্ছে, তখন গভর্নমেন্ট বাধ্য হয়েছে এই বাংলাদেশি ন্যাশনালদেরকে ভিসা রেস্ট্রিক্টেড করে দেওয়ার জন্য। অভিযোগ থাকলেও আলোচনা ছাড়া ভিসা বন্ধ করাটা সমীচীন নয় বলে মনে করেন ট্যুর অপারেটররা। জোর দিতে চান সচেতনতা তৈরিতে। বাইলেটারাল এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের বোথ কান্ট্রির যারা আছেন কনসার্ন মিনিস্ট্রি বন্ধ করে দেওয়ার আগে তাদের সাথে আসলে ইনফর্ম করা উচিত বা ডিসকাস করা উচিত। এয়ারলাইন্স যারা বোর্ডিং দিচ্ছে তাদেরও কিন্তু দায়িত্ব চেক করে নেওয়া প্যাসেঞ্জার প্রোফাইল। ভিসা থাকলেই প্যাসেঞ্জার ট্রাভেল করতে পারবে, এটারও কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন নাই। আপনার সেফটি সিকিউরিটি চেক ইনের দায়িত্ব এয়ারলাইন্সের উপর যেরকম আছে, ইমিগ্রেশনের একটা কান্ট্রি ইমিগ্রেশনের উপরেও সেই দায়িত্বটা আছে। সিন্ডিকেট তো এখন সেরকম ফাংশনাল না। অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরুর নির্বাহী পরিচালক মনে করেন এমন পরিস্থিতি এড়াতে সরকারের উদ্যোগটা জরুরি, আর নিতে হবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা। বিদেশে তাদেরকে যাদের আটকানো হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে, সেখান থেকেই তো ফলো আপ করা যায় তাদেরকে কারা পাঠিয়েছিল, কিভাবে পাঠিয়েছিল, এবং সেখানে গবেষকদের সঙ্গে রাষ্ট্রের একটা যোগসাহায্য হওয়া যোগসূত্র হওয়া দরকার, যার মাধ্যমে এটাকে আমরা তলিয়ে দেখতে পারি। পরিস্থিতির উন্নতি না হলে অন্য দেশও এমন পথে হাঁটতে পারে বলে আশঙ্কা এই গবেষকের। খুব যে একটা কঠিন এগুলোকে সুরাহা করা সেটা না। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকাল 24, সাথে আছে আমি তাসনুভা মোহনা। এবারে ছোট্ট একটি বিরতি, তারপর ফিরে এসে অন্যান্য আয়োজন।
আমন্ত্রণ আরও একবার সকাল 24-এর সাথে আছি তাসনুভা মোহনা। শীতের পরিস্থিতি জানবো আরও একবার। শীতে আবহাওয়ার খবর জানাতে ঠাকুরগাঁও থেকে এবারে যুক্ত করছি সহকর্মী ফাতেমা তুজোগলাকে। ফাতেমা, শুভ সকাল আপনাকে। আজ সকাল সকাল যে জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি যে ভীষণ কুয়াশাচ্ছন্ন ঠাকুরগাঁও, কিন্তু সেখানে রোদের ছিটেফোঁটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। খুব বেশি কি শীত পড়েছে ঠাকুরগাঁয়ে? কি অবস্থা জনজীবনের? শুভ সকাল তাসনুভা। ঠাকুরগাঁয়ে বরাবরই ঠান্ডা বেশি পড়ে। তো আজ ঠাকুরগাঁয়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। তো এখন পর্যন্ত ঘন কুয়াশা, যেমনটি দেখছেন যে 8:30 9টা কিন্তু বাজতে চললো, তারপরও সড়কে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা যাচ্ছে। তো আমি এই শীতের কারণে কিন্তু ফসলের ক্ষেতেও কিছুটা প্রভাব পড়েছে। এখন যেমনটি জানেন যে আলুর মৌসুম, আলুতে রোগবালাই বেশি হচ্ছে, এতে কৃষকের কিন্তু উৎপাদন খরচটাও বাড়ছে। আর তাসনুভা, আমি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে খোঁজ নিয়েছি। সেখানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ডে ভর্তি আছে 148 জন। তার মধ্যে 57 জন আছে ডায়রিয়ায় এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে 69 জনের মতো। এছাড়া অন্যান্য রোগে তো আছেই। ঠাকুরগাঁয়ের এই শীত কিন্তু বরাবরই বৃদ্ধ এবং শিশুদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। ঘন কুয়াশা, ঠান্ডা, হিম বাতাস এসব কিন্তু জেঁকে বসেছে ঠাকুরগাঁয়ে, এবং সড়কে কিন্তু প্রায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই চলছে। যদিও তারা হেডলাইট জ্বালিয়েই যান চলাচল করছে, তারপরও কিন্তু দুর্ঘটনা লেগেই রয়েছে। এবং সন্ধ্যার পর থেকে এই ঠান্ডাটা কিন্তু আরো বেশি বাড়তে থাকে এবং একটা শৈত্য প্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে এই জেলার উপর দিয়ে। তো আমি গ্রামগঞ্জে এবং রাস্তাঘাটেও দেখেছি যে নিম্ন আয়ের মানুষরা তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে এই শীত নিবারণের চেষ্টা করছে। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি তাসনুভা, তারা যেটা জানিয়েছে যে তারা শীত বস্ত্র বিতরণ করছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শীত বস্ত্র বিতরণ করছে। তাসনুভা। ফাতেমা, অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হবার জন্য, ঠাকুরগাঁয়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরবার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। দেশে বছরে মধুর চাহিদা প্রায় 10,000 টন, উৎপাদন হচ্ছে প্রায় 8,000 টন। ঘাটতি মেটাতে চেষ্টা করছেন প্রান্তিক মৌ চাষিরা। তবে মৌমাছির জাত, জলবায়ু পরিবর্তন ও রোগবালাইয়ের কারণে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। এমন বাস্তবতায় মৌয়ালদের প্রণোদনা, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরামর্শ দিলেন গবেষকরা। মধু মালতীর বুকে মৌমাছির মিষ্টি আলিঙ্গন, তাই তো বাংলার পল্লী প্রকৃতির অপরূপ সাজে বেড়েছে মধু আহরণের ব্যস্ততা। চিরায়ত ও বৈজ্ঞানিক নানান কৌশলে মধু সংগ্রহ করছেন দেশের প্রায় 15,000 মোয়াল। তাদের শ্রমে ঘামে চলছে মধুর চাহিদা পূরণ, যার প্রমাণ মিলছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের হিসাবেও। তবে মৌমাছির জাত, জলবায়ুর পরিবর্তন ও রোগবালাইয়ের কারণে বাধার মুখে পড়তে হয় মৌচাষীদের। তাই প্রতিরোধী জাত তৈরিতে মৌরানির কৃত্রিম প্রজনন নজর দিয়েছে গবেষকরা। এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার আমাদের ওয়েদার। যেমন যদি বেশি কুয়াশা থাকে সেই সময় সরিষাতে আপনার মধু বেশি হারভেস্ট হয় না। আবার লিচু যখন থাকে তখন যদি আপনার শিলাবৃষ্টি হয় বা বৃষ্টি হয় তখন আবার মধু সেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ আহরণ করতে পারি না। এছাড়া হয়েছে আপনার যে আমাদের যে মৌমাছির কলোনিগুলো রয়েছে, আমাদের দেশে বর্তমানে প্রায় 60,000-এর মতো মৌমাছির কলোনি রয়েছে, যেগুলোতে আমরা মৌমাছির লালন পালন করি। আমরা দেখেছি আমাদের গবেষণায় যে প্রায় 70%, শতকরা 70 আপনার এই মৌমাছির কলোনিগুলো হচ্ছে দুর্বল। তো এই সবল কলোনি যদি থাকতো তাহলে হয়তো আমাদের এক্সপেকটেশনটা বা আমরা যে 7,000 টন বলছি সেটা আমরা 10,000 টনে নিয়ে যেতে পারতাম। শেকৃবি এপিয়ারিং গবেষণা বলছে দেশের বছরে মধুর চাহিদা প্রায় 10,000 টন, উৎপাদন হচ্ছে প্রায় 8,000 টন। ঘাটতি মেটাতে মোয়ালদের প্রণোদনা, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা গেলে রপ্তানি আশা করছেন গবেষকরা। সারা বছর আসলে এটাকে রান করাইতে পারে সেই হিসাবে আমাদের চিন্তা করতে হবে। আমরা দেখেন আমাদের চাষিরা বিশেষ করে যখন আমাদের ড্রাউট পিরিয়ড, আমরা ক্রান্তিকালীন সময় বলি, যেমন আমাদের বর্ষাকাল থেকে আপনার এই সেপ্টেম্বর মাস পর্যন্ত সাধারণত আমাদের নেচারে খুব কম ফুল থাকে। তো ওই সময়টা আমাদের কিন্তু কলোনিগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। যে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা চাষি আমাদেরকে কি করতে হয়, তাদেরকে অল্টারনেটিভ খাবার হিসেবে আমরা সুগার সিরাপ দিই। এখন চিনির যে দাম বেড়ে গেছে তাতে কিন্তু চাষিরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারছে না।
তা না দিতে পারার কারণে কি মৌমাছির কলোনিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তো এখন দুর্বল কলোনি নিয়ে তো আপনি ভালো হারভেস্ট করতে পারবেন না। এই জায়গাটায় আমাদের কলোনিদেরকে স্ট্রং করতে গেলে আমাদের যে এখন ইনব্রিডিং হয়েছে আমাদের সারা দেশে আমরা যতটুকু দেখেছি, তো এটা থেকে পরিত্রাণ পেতে আমাদের ভালো জাতের রানী আমাদের কিছু স্টক বিদেশ থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। বিজ্ঞানীদের সাথে একমত বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট। কর্মকর্তারা বলছেন সারা বছর ফুল ফসলে পরিধি বাড়ানো গেলে প্রতি মৌসুমে অনায়াসে ৭০,০০০ টন মধু আহরণ সম্ভব। সরিষা থেকে ৭০ থেকে ৮০,০০০ মেট্রিক টন মধু উৎপাদন করা সম্ভব। এই বক্স যদি আমরা কৃষকদের মাঝে বিতরণ করতে পারি কোনো একটা সরকারি সহায়তার মাধ্যমে, প্রজেক্ট কর্মসূচির মাধ্যমে, তাহলে এটা অচিরেই সম্ভব। আমরা বক্সগুলো অলরেডি ইউনিফাইড ফর্মে আমরা নিয়ে এসেছি। চলতি মৌসুমে সারা দেশে সরকারিভাবে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,০০০ টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। দেশের শীত এবং শীতের পরিস্থিতি, পর্যটন স্পটগুলোতে পর্যটকদের দৌড়াদৌড়ি এবং খেজুরের রস পিঠাপুলি সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের যে শীত সেটি একটি ঐতিহ্য বহন করে আমাদের। তার সাথে যোগ হলো সরিষা ফুলের মধু। দেশীয় পণ্য সম্পর্কে আমরা আরও বেশি সচেতন হই, সবাই মিলে ভালো থাকি, শীত উদযাপন করি। শুভ সকাল আরও একবার।